ওয়েলকাম টু মাই চ্যানেল TheProperGuidance। আমি Pamela Mam আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 12 এর পেজ নাম্বার 192 এর কোয়েশ্চেন নাম্বার 14। আচ্ছা, কোষে দেখি 12 এর 1 থেকে 13 আমার প্রিভিয়াস ভিডিওতে যেমন সলভ করা আছে তার সাথে ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য আমার সলভড করানো হয়ে গেছে। ওকে, তোমরা একটু দেখে নিও, যারা নতুন দেখছো তারা একটু দেখে নিও, তোমাদের জন্য সুবিধা হবে। আর যে কোনো এক্সারসাইজ করার আগে সেই এক্সারসাইজ যে উপপাদ্যর উপর ডিপেন্ড করে হচ্ছে সেটা কিন্তু দেখে নেওয়াটা বিশেষ জরুরি। যদি কেউ প্রথম আজকে এই কোশ্চেনটা দেখছো তো তোমরা এক কাজ করো, এই চ্যাপ্টারটা যে উপপাদ্যগুলোর উপর বেস করে এর এক্সারসাইজ সেটাকে আগে দেখে নাও, তারপরে আগেরগুলো দেখো। ঠিক আছে, ওটা দেখে নিয়ে এটা করলে বুঝতে সুবিধা হবে। চলো দেখো কি বলেছে, আমরা দেখি 14 কি বলছে। ত্রিভুজ এবিসি এর এটা তো আমরা দেখলাম, হ্যাঁ, এবিসি এর এবি ইকুয়ালস টু এসি, বি ও সি বিন্দু থেকে এসি ও এবি বাহুর ওপর লম্ব যথাক্রমে এসি ও এবি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এফই ইকুয়ালস টু এফই সমান্তরাল বিসি। ছবিতে এসো, ভীষণ ইজি, এই প্রুফটা ভীষণ ইজি একটা প্রুফ। এবিসি একটা ত্রিভুজ আছে, কেমন ত্রিভুজ? কন্ডিশন হচ্ছে আমার এবি ইকুয়ালস টু হচ্ছে এসি, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, দুটো বাহু যদি সমান হয়, তারা এই ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেল দুটো তৈরি করে না, তো তারাও ইকুয়াল হবে। ওকে, ইকুয়াল। তাই আমি এখানে ছবিতে মার্ক করে রেখেছি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি এরা ইকুয়াল। কারণ কি? কারণ হচ্ছে এবি ইকুয়ালস টু এসি। তাহলে প্রদত্তই আমরা কি লিখবো? প্রদত্তই আমরা লিখবো ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি, বিই লম্ব এসি, দেখতেই পাচ্ছি যেটার উপর লম্ব হচ্ছে বিই এসি বাহুর ওপর, আর এবি বাহুর ওপর সিএফ হচ্ছে লম্ব, এফই যুক্ত করি। এইটুকু হচ্ছে প্রদত্ত। প্রদত্তই কি লিখতে হয়? যেটা দেওয়া থাকে, তাই তো? আচ্ছা, প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে যেটা তোমাকে প্রমাণ করতে হবে। এখানে কি প্রমাণ করতে হবে? এফই সমান্তরাল বিসি। তাহলে এটাই আমি প্রামাণ্যই লিখেছি, যেটা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে প্রামাণ্য, এফই সমান্তরাল বিসি। এবার প্রমাণে এসো, ভীষণ ইজি প্রুফ। ভালোভাবে ছবিতে আগে দেখো, এই যে দেখতে পাচ্ছি বিসিই, এটা একটা ত্রিভুজ বিসিই, আর একটা হচ্ছে বিসিএফ, দুটো ত্রিভুজ। ছবিতে দেখো আমার মার্ক করা আছে বিসিই আর বিসিএফ, এই দুটো ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো দেখো সমান সমান করানো আছে। একটা হচ্ছে 90-90 সমান, আর একটা হচ্ছে সমদ্বিবাহু হওয়ার জন্য সমান, আর একটা হচ্ছে কি সাধারণ বাহু। এবার তুমি এখানে দেখো বিইসি, অ্যাঙ্গেল বিইসি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল বিএফসি ইকুয়ালস টু যেহেতু 90 ডিগ্রি, বিসিই ইকুয়ালস টু হচ্ছে কি অ্যাঙ্গেল বিসিই, অ্যাঙ্গেল বিসিই ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এফ বিসি। ওকে, যেহেতু এবি ইকুয়ালস টু এসি, আর হচ্ছে বিসি ইকুয়ালস টু বিসি, মানে এটা তো সাধারণ বাহু, বিসিটা তো দুটো ত্রিভুজেই রয়েছে সাধারণ বাহু। তাহলে এখানে কোন কন্ডিশন কাজে লাগলো? অ্যাঙ্গেল সাইড প্রপার্টি। অ্যাঙ্গেল সাইড প্রপার্টি দিয়ে আমি বলতে পারি ত্রিভুজ বিসিই সর্বসম ত্রিভুজ বিসিএফ, ত্রিভুজ বিসিই সর্বসম হচ্ছে ত্রিভুজ বিসিএফ। এবার দেখো, দুটো ত্রিভুজ যদি পরস্পরের সর্বসম হয় তাহলে তারা অবশ্যই তাদের ক্ষেত্রফল দুটো কিন্তু সমান হয়। এটা উল্টোটা কিন্তু সঠিক সবসময় নাও হতে পারে। দুটোর ক্ষেত্রফল সমান হলে যে তারা সর্বসম হবে এ কথা তুমি বলতে পারো না, হতেও পারে নাও পারে, কিন্তু দুটো ত্রিভুজ যদি পরস্পরের সর্বসম হয় তারা অবশ্যই তাদের ক্ষেত্রফল দুটো সমান হবে। তাহলে ত্রিভুজ বিসিই ইকুয়ালস টু হচ্ছে ত্রিভুজ বিসিএফ। এবার ছবিতে চলে এসো, এই যে দুটো ত্রিভুজ তারা কিরকম ভাবে রয়েছে? তারা রয়েছে হচ্ছে ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ একই ভূমি বিসির একই পার্শ্বে, আর একটা কথা লিখে নাও, একই পার্শ্বে। এবং এই জায়গাটায় একটুখানি লিখে নাও, লেখাটা এখানটায় আমি লিখে দিচ্ছি, এবং এফই ও বিসি সরল রেখার মধ্যে অবস্থিত, সরল রেখার একই পার্শ্বে সরল রেখার মধ্যে অবস্থিত। এই জায়গাটায় হবে, মার্ক করে দিলাম। একই, আমি বলে দিচ্ছি, পারলে খাতায় লিখে নাও, ত্রিভুজ বিসিই এবং ত্রিভুজ বিসিএফ একই ভূমি বিসির একই পার্শ্বে এবং এফই ও বিসি সরল রেখার মধ্যে অবস্থিত, এবং বিসিই ইকুয়ালস টু বিসিএফ।
এটা আমরা এখানে প্রমাণ করলাম যে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল BCF এর ক্ষেত্রফলের সমান। এই কন্ডিশন যদি ফুলফিল করে, এর আগের উপপাদ্য থেকে আমরা শিখেছি যে এই কন্ডিশন ফুলফিল করা মানেই হচ্ছে FE সমান্তরাল BC, যেটা আমাদের প্রমাণের বিষয়বস্তু আজকের প্রমাণটার। বোঝা গেল কি হলো? তাহলে সর্বপ্রথম আমি এটাকে একবার রিক্যাপ করে দিই যে কি করলাম। দেখো, বলা আছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের কন্ডিশন দেওয়া আছে। কিরকম ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ ABAC এর সমান। এবার এই কন্ডিশন যখনই দেখো কোয়েশ্চেন পাবে, তখন তোমাকে ভেবে নিতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, দুটো বাহু সমান বলে দিয়েছে মানেই ভূমিতে তারা সমান দুটো কোণ তৈরি করলো। ওকে, তারপর বলছে কি, এই যে শীর্ষবিন্দু থেকে দুটো সমান বাহুর উপর লম্ব টানা হয়েছে, লম্ব টানা মানেই হচ্ছে এই কোণ দুটো পেয়ে গেলাম 90 ডিগ্রি, আর কি একটা সাধারণ বাহু। এবার এই যে দুটো ত্রিভুজ পেলাম, যেটা এই FE আর BC সরল রেখার ভেতরে দুটো ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজ দুটোকে আমি কি করছি, সেই দুটো ত্রিভুজকে আমি কি প্রমাণ করতে পারলাম? প্রমাণ করতে পারলাম যে তাদের ক্ষেত্রফল সমান। তারা সর্বসম দেখালাম, সর্বসম মানেই হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও পরস্পরের সমান। সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমি কি বলতে পারি যে এই যে উপপাদ্য থেকে আমরা শিখেছি ক্ষেত্রফল সংক্রান্ত ত্রিভুজের উপপাদ্য, যে দুটো ত্রিভুজ কিরকম থাকতে হবে? নাম্বার 1 কন্ডিশন, একই ভূমি। ওকে, নাম্বার 2 ভূমির একই পার্শ্বে। নাম্বার 3 দুটো সরলরেখার মধ্যে এমনভাবে অবস্থিত, দুটো সরলরেখার মধ্যে এমনভাবে অবস্থিত মানে হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কিন্তু এই সরলরেখাটাকে টাচ করবে। ভেতরে মানে যে এটাও তো ভেতর, এটা একটা দুটো সরলরেখা, এটা ভেতর, কিন্তু এই ভেতরটা কিন্তু সেইভাবে তোমায় ধরবে না, কারণ হচ্ছে এখানে যে পয়েন্টটা, এটার ভেতর দিয়ে সরলরেখা যায়নি। যখনই আমি বলবো দুটো সরলরেখার ভেতর দিয়ে ত্রিভুজ গেছে, তার মানে জানবে যে ত্রিভুজের শীর্ষবিন্দু, ভূমি আছে যেখানে, শীর্ষবিন্দু আর একটা অপর যে সরলরেখা তাকে টাচ করবে, সেই পয়েন্ট ওখানে টাচ করবে, তবেই সেটা হবে, না হলে কিন্তু হবে না। এই কন্ডিশন যদি ফুলফিল হয়, তখন আমরা বলতে পারি যে FE সমান্তরাল BC। এই পয়েন্টগুলো মাথাতে একদম সেট করে নেবে, তাহলে মনে থাকবে যে BC একই ভূমির একই পার্শ্বে সমান সমান দুটো ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যদি থাকে, এবং দুটো সরলরেখার, ভূমি এবং আরেকটি সরলরেখার মধ্যে যদি থাকে, তখন তাকে কি বলবো? তখন বলবো যে FE সমান্তরাল BC। তো প্রমাণিত। ওকে, তোমরা এটা ভালোভাবে লিখে নাও, নোট ডাউন করে নাও। আর আমি রোজই বলি, আজকেও বলছি, দুটো খাতা নিয়ে বসবে। একটা খাতায় যেভাবে করালাম, যদি আগে থেকে তুমি সলভ করে না থাকতে পারো, এটা পুরোটা লিখে নাও, বুঝে আরেকটি খাতায় তুমি প্র্যাকটিস করো। ওকে, আর একটা জিনিস আমি বলি, প্রত্যেক দিনই বলি, আজকেও বলছি, এই বিশেষ করে এক্সারসাইজ সলভের ক্ষেত্রে, দেখো, একটা প্রবলেমের যে একটাই সলিউশন হয় এমনটা কিন্তু নয়, সলিউশন অনেকগুলো থাকতে পারে। আমি একটা ভাবে করালাম, যারা প্রথম শিখছো তারা এটা ফলো করতে পারো, এটা স্ট্যান্ডার্ড ওয়েতে করানো আছে। এছাড়াও যদি কেউ অন্যভাবে প্রমাণ করতে চাও, প্রমাণ করতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন ধরনের সলিউশন একটা প্রবলেমের হতেই পারে, কিন্তু তোমার যুক্তিগুলো যেন ঠিক থাকে, সেই জায়গায় যেন কোনো ভুল না হয়। সেটা যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু প্রমাণে ভুল হয়ে যাবে। ওকে, তো ক্লাস ভালো লাগলে তোমরা একটু লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। এটা ভার্চুয়াল ক্লাস, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তো যেখানে অসুবিধা হবে আমি সেটা বুঝে নিয়ে তোমাদেরকে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস একটা আপলোড করে দেবো। ওকে, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এ তো শুধু এক্সারসাইজ করাচ্ছি, এরপরে আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, শুধু জিওমেট্রি নয়, ম্যাথসের পুরোটাই আসবে। মাধ্যমিকের জন্য যত রকমের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ সাজেশন সবকিছু আমার ক্লাসের পর আসবে। তো যদি তোমার সাবস্ক্রিপশন করা থাকে, তোমাদের কাছে নোটিফিকেশন তখন পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবে। ওকে, আর আমার এই ক্লাস কিন্তু একেবারেই ফ্রি অফ কস্ট, তোমাদের কোনো রকম সাবস্ক্রিপশন চার্জেস নেই। জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো এলেই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।